ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা এসেছি দেখো তোমাদের ডি ব্লক এলিমেন্টের পঞ্চম ক্লাসে। আজকে আমরা আলোচনা করব, দেখো প্রথমেই শুরু করছি মৌলগুলির জারণ অবস্থা দিয়ে। এর আগে তোমাদের অনেকগুলো ভৌত ধর্ম আলোচনা করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট ভৌত ধর্ম, যাদের মধ্যে বিশেষত পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব চরিত্র, আয়নাইজেশন এনথ্যালপি, যেখান থেকে অনেক কোশ্চেন হয়, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকেও দেখো একটা ইম্পর্টেন্ট আসছি, যে জারণ অবস্থা, অর্থাৎ সন্ধিগত মৌলগুলোর কীরূপ জারণ অবস্থা দেখায়। তো দেখো সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে তোমরা জেনে এসছো, কিছু কিছু ক্ষেত্রে ইনঅর্গানিক পড়তে গিয়ে জেনেছো যে এদের ক্ষেত্রে সাধারণত কী হয়, অধিকাংশ সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায়। এবং এই পরিবর্তনশীল জারণ অবস্থার মূল কারণ কি? এদের ইলেকট্রন বিন্যাস। পরিবর্তনশীল জারণ অবস্থা তোমরা কাদের ক্ষেত্রে খুব বেশি দেখেছো? সচরাচর যে মৌলগুলো, যেমন দেখো আয়রনের ক্ষেত্রে দেখেছো +2 +3, কপারের ক্ষেত্রে দেখেছো +1 +2 ইত্যাদি। এবার দেখো এই জারণ অবস্থাগুলির মধ্যে তোমার কি হয়, স্থায়িত্বের তফাৎ থাকে, কেউ অধিক স্থায়ী কেউ কম স্থায়ী। আজকে আমরা দেখব, এখানে আলোচনা করব যে এই সন্ধিগত মৌলগুলো একাধিক জারণ অবস্থা দেখায় কেন, দেখালে কোন সন্ধিগত মৌল কত কত জারণ অবস্থা দেখাতে পারে এবং তাদের কীরূপ স্থায়িত্ব হয়। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে সন্ধিগত মৌলগুলির ক্ষেত্রে তাহলে সন্ধিগত মৌলগুলি কি হয়, অধিকাংশ পরিবর্তনশীল জারণ অবস্থা বা জারণ স্তর দেখায়। অধিকাংশ পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায়। তাহলে এখানে দেখো দুটো কথা ভালো করে খেয়াল রাখবে, অধিকাংশ তার মানে কি হচ্ছে, সব মৌলই একাধিক জারণ অবস্থা দেখায় না। যেমন দেখো সব থেকে কমন হচ্ছে তোমার জিঙ্কের ক্ষেত্রে দেখবে সর্বদা +2, নিকেলের ক্ষেত্রেও তাই, বা তোমার প্রথম মৌল স্ক্যান্ডিয়াম কি হয়, সর্বদা +3। তাহলে সব মৌলই পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় না। আর কি দেখায়, পরিবর্তনশীল জারণ অবস্থা যেটা, অর্থাৎ প্রথম কথা হচ্ছে একাধিক জারণ স্তর দেখায় এবং বিভিন্ন যৌগে বিভিন্ন জারণ স্তর দেখায়। এই যে মৌলগুলো এরা পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়, সন্ধিগত মৌলগুলো। এখানে দেখো আমরা সময়ের সুবিধার জন্য আগে থেকে এই ছকটা করে রেখেছি ইলেকট্রন বিন্যাসের। তাহলে পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়, এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস। সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1 to 2, N-1 D1 to 10, এইটা। তাহলে দেখো এইটা হচ্ছে এই NS, এইটা, বা এখানে আমরা বলতে পারি, যদি আমরা এখানে দেখো 3D সারি নেই, 3D সারির আলোচনা করি, যেহেতু এই সারিটাই সব থেকে বেশি আলোচিত হয়, এদের ক্ষেত্রে কত হবে, 4S1 to 2, 3D1 to 10। তাহলে এখানে দেখো এইটা হচ্ছে তোমার কি আছে, বহিস্থ সেল অর্থাৎ ভ্যালেন্স সেল। তার আগে দেখো এইটা তার আগের কক্ষ, এটাকে আমরা কি বলেছিলাম, এর আগেও বলেছি প্ল্যান্টিমেট সেল। এখানে এই পরিবর্তনশীল জারণ অবস্থা দেখানোর মূল কারণ হচ্ছে এদের এই ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের কি কারণ, এই যে ভ্যালেন্স সেল অর্থাৎ বাইরের যোজক কক্ষের সঙ্গে যোজ্যতায় তার আগের কক্ষে ডি ইলেকট্রন অংশগ্রহণ করে। কেন অংশগ্রহণ করে?
কারণ এই 4s বা ns এর সঙ্গে তার আগের n-1 ডি কক্ষের শক্তির পার্থক্য খুব কম। এই কারণে বহিস্থ এস কক্ষের সঙ্গে তার আগের প্লান্টিমেট সেলের ডি ইলেকট্রন যোজ্যতায় অংশগ্রহণ করে। তাহলে পরিবর্তনশীল যোজ্যতার বা পরিবর্তনশীল জারণ অবস্থার প্রধান কারণ কি হচ্ছে, যে বহিস্থ ns ইলেকট্রনের সঙ্গে n-1 ডি এর ইলেকট্রন যোজ্যতায় অংশগ্রহণ করে, যোজ্যতায় অংশগ্রহণ করে, বা যোজ্যতায় না বলেও যদি আমরা বলতাম বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তবে হ্যাঁ, এখানে একটা কথা ভালো করে মনে রাখবে, এই সব ইলেকট্রন অংশগ্রহণ করে না, এর শুধুমাত্র কি হয়, বিজোড় ইলেকট্রন অংশগ্রহণ করে, বিজোড় ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে। এবার দেখো এই অংশগ্রহণটা করে কেন করে, কারণ হচ্ছে ns এর সঙ্গে n-1 ডি এর শক্তির পার্থক্য কম। তাহলে আলটিমেট আমরা কি বুঝলাম, ইলেকট্রন বিন্যাস এইটা, ভ্যালেন্স শেল এইটা, যোজ্যতায় অংশগ্রহণ এ অবশ্যই করবে, এর সঙ্গে কি হয়, তার আগের প্লান্টিমেটের সেলে ডি ইলেকট্রন অংশগ্রহণ করে, এবং ডি ইলেকট্রনের কোনগুলো অংশগ্রহণ করে, বিজোড় ইলেকট্রন অংশগ্রহণ করে। কেন অংশগ্রহণ করছে, কারণ ns এর সঙ্গে n-1 ডি এর শক্তির পার্থক্য খুব কম, ফলে বিক্রিয়াকালীন যে শক্তির উদ্ভব বা সে শক্তি প্রয়োগ করা হয় তাতে ns এর ইলেকট্রন এবং n-1 ডি এর ইলেকট্রনও এক্সাইটেড অবস্থায় যায় বা যোজ্যতায় অংশগ্রহণ করে। তাহলে এখানে আমরা দেখলাম, দেখো যে যোজ্যতা একাধিক জ্বালন স্তর কেন দেখাচ্ছে এবং কি তার কারণটা কি। এবার দেখো আমরা একটা উদাহরণ দিয়ে যদি বলি তাহলে কোন ক্ষেত্রে হয়। এখানে দেখো এই মৌলগুলোকে আমরা আগে থেকে করে রেখেছি সুবিধার জন্য, যাতে সময় কম লাগে। এদের যদি আমরা জারণ স্তরটা দেখি, জারণ স্তর, তাহলে দেখো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা যে বললাম, কি বলেছি, এস এর সঙ্গে ডি ইলেকট্রন যোজ্যতায় অংশগ্রহণ করে, এবং দেখব এই যোজ্যতায় অংশগ্রহণ করলে এদের ক্ষেত্রে কীরূপ যোজ্যতা হয়। ভালো করে খেয়াল করো, এখানে দেখো ইলেকট্রন বিন্যাস তার বক্স ডায়াগ্রাম করা আছে। ns এ দুটো ইলেকট্রন আছে বহিস্থ কক্ষ, তাহলে যখন দুটো ইলেকট্রন অংশগ্রহণ করবে বা বেরোবে তাহলে জ্বালন স্তর হবে কি +2। এছাড়াও দেখো এর যদি এই দুটো ইলেকট্রনের সঙ্গে আরেকটা ডি ইলেকট্রন অংশগ্রহণ করে তাহলে জ্বালন স্তর হবে +3। হয়েছে। টাইটানিয়ামের ক্ষেত্রে দেখো ইলেকট্রন বিন্যাস কত, 4s2 3d2, তাহলে 4s অংশগ্রহণ করবে, তাহলে 4s এর দুটো অংশগ্রহণ করলে কি হবে, যেহেতু ধাতু +2। এবার দেখো এইখানটা ভালো করে দেখো, 4s এর দুটো অংশগ্রহণ করেছে +2। এবার এই 4s এর দুটো ইলেকট্রনের সঙ্গে যদি 3d-র একটা অংশগ্রহণ করে, অর্থাৎ এইটা অংশগ্রহণ করে, তাহলে কত হবে +3। যদি 3d-র আরও একটা অংশগ্রহণ করে, অর্থাৎ এইটা এবং এইটা দুটোই অংশগ্রহণ করে, তাহলে জ্বালন স্তর হবে কত +4। হয়েছে। ঠিক একইভাবে দেখো ভ্যানাডিয়ামের ক্ষেত্রে কি হবে, 4s এর জন্য +2, একটা ডি অংশগ্রহণ করলে +3, আরও এই ডিটা অংশগ্রহণ করলে কত হবে +4, এই ডিটা অংশগ্রহণ করলে কত হবে +5। তাহলে এই কটা আগে বললাম এদের ক্ষেত্রে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে,
এই স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা বলেছি এই জ্বালন স্তরটাই দেখায়, সাধারণত A+2 জ্বালন অবস্থা দেখায় না। এটা স্ক্যান্ডিয়ামের একটা ব্যতিক্রমী কেস। সব মৌলগুলোই তাদের এস ইলেকট্রনের জন্য, যেহেতু এসে দুটো করে ইলেকট্রন আছে, +2 জ্বালন অবস্থা সবাই দেখায়। স্ক্যান্ডিয়াম খুব রেয়ার কেসে +2 জ্বালন অবস্থা দেখায়, কারণ দেখো এই 4s থেকে দুটো ইলেকট্রন নির্গত হয়ে যাওয়ার জন্য পরে 3Gতে একটা ইলেকট্রন পড়ে থাকে এবং এটা খুব আনস্টেবল কনফিগারেশন। এই আনস্টেবল কনফিগারেশনের জন্য কখনোই তোমার কি আছে স্ক্যান্ডিয়াম +2 জ্বালন অবস্থায় স্থায়ী হয় না। সঙ্গে সঙ্গে কি করে, আরও একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে +3 জ্বালন অবস্থায় চলে যায়। এবং দেখো এই ইলেকট্রনটাও চলে গেলে কি হচ্ছে, এর অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনার্ট গ্যাসের কনফিগারেশন পাচ্ছে। সেই জন্য সর্বদা তোমার কি হয়, এই +3 জ্বালন অবস্থা দেখায়। টাইটেনিয়ামের ক্ষেত্রে তোমরা দেখেছো +2ও দেখায়, +3, +4 দেখায়। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে +5 সর্বাধিক সুস্থিত দেখায়। ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো, ক্রোমিয়ামের ক্ষেত্রে এসে একটা আছে, তাহলে কি করবে, এসের একটার জন্য +1 দেখাতে পারে। আরও একটা যদি ডি এর অংশগ্রহণ করে তাহলে তোমার কি হবে, +2। আরও একটা ডি, অর্থাৎ এই ডি অংশগ্রহণ করলে +2, এই ডি করলে তোমার কি আছে +3, এটা করলে কত +4, এটা করলে +5, এটা করলে +6। এইটা তার মধ্যে দেখো এই +1 একটা থাকলেও +1 জ্বালন অবস্থা সচরাচর দেখায় না, +2 সর্বাধিক সুস্থিত দেখায় এবং +6 সর্বাধিক সুস্থিত জ্বালন অবস্থা দেখায়। হয়েছে। এমএনের ক্ষেত্রে দেখো সর্বাধিক বেশি জ্বালন অবস্থা এর দেখা যায়। এইখানে দেখো 4s এর ইলেকট্রন বেরিয়ে গেলে +2 হয়েছে। তারপরে একটা ডি যখন বেরোচ্ছে +3, আরও একটা ডি বেরোলে +4, আরও একটা, অর্থাৎ এইটা বেরোলে +4, এটাতে তোমার কি হচ্ছে +5, এটাতে বেরোলে তোমার কি হচ্ছে +6, এর ক্ষেত্রে তোমার কি হয় +7 হয়েছে। এইগুলো দেখায়। এর মধ্যে এর ক্ষেত্রে তোমার কি আছে +2 এবং +7 সর্বাধিক স্থায়ী। আয়রনের ক্ষেত্রে দেখো যখন 4s যাচ্ছে তখন তোমার কি হচ্ছে +2। তারপরে দেখো ডি এর ক্ষেত্রে, এবারে ডি এর ইলেকট্রন বিন্যাস দেখো, ডি এর 6টা আছে, তার মধ্যে আনপেয়ার কটা আছে 4টে। আমরা কি বলেছি সাধারণত কি হবে, এস এর সঙ্গে ডি এর বিজোড় ইলেকট্রন অর্থাৎ আনপেয়ার ইলেকট্রন অংশগ্রহণ করবে। তাহলে দেখো এর ক্ষেত্রে যদি হয় এই বিজোড় ইলেকট্রন অংশগ্রহণ করে তাহলে তোমার কি হবে, দ্যাট ইজ +3। এইখানে যদি অংশগ্রহণ করে তাহলে তোমার কি হবে +4। যদিও তোমরা কিন্তু ভেবে নেব না এইটায় ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে এইভাবে, কিন্তু আসলে 4s এর পরে এর একটা ইলেকট্রন অংশগ্রহণ করে, তাহলে এইটা অংশগ্রহণ করলে +4, এটা করলে তোমার কি হচ্ছে +5, এইটা অংশগ্রহণ করলে কত হচ্ছে +6। কোবাল্টের ক্ষেত্রে দেখো কোবাল্ট +2 অবশ্যই হবে। হয়েছে। আচ্ছা, আয়রনের ক্ষেত্রে দেখো এতগুলো প্রবাবিলিটি দেখালো, এইটা এবং এইটা সর্বাধিক সুস্থিত। কোবাল্টের ক্ষেত্রে দেখো এসের জন্য +2, 3টে আনপেয়ার ইলেকট্রন আছে, তাহলে একটা আনপেয়ার ইলেকট্রন অংশগ্রহণ করলে +3, আরও একটা অংশগ্রহণ করলে +4, আরও একটা অংশগ্রহণ করলে +5, কিন্তু সর্বাধিক সুস্থিত +2 এবং +3 হয়েছে। নিকেলের ক্ষেত্রে দেখো 4s এর ইলেকট্রন +2, বিজোড় ইলেকট্রন আর কটা আছে, দুটো, তাহলে আরও একটা অংশগ্রহণ করলে +3, আরও একটা ডি অংশগ্রহণ করলে +2, কিন্তু সর্বাধিক সুস্থিত এইটা। কপারের ক্ষেত্রে দেখো এসে একটা, তাহলে কি হবে, সেটা অংশগ্রহণ করলে +1। ডি এর ক্ষেত্রে দেখো কোনো বিজোড় ইলেকট্রন নাই, তা সত্ত্বেও এই আর একটা জ্বালন অবস্থা দেখা যায়, ডি থেকে একটা বেরিয়ে +2। জিঙ্কের ক্ষেত্রে দেখো জিঙ্কের এর কি হচ্ছে, এইটা অপেক্ষা এই +1 অপেক্ষা +2 অধিক স্থায়ী কপারের ক্ষেত্রে। এবার আসছি জিঙ্কের ক্ষেত্রে। জিঙ্কের ক্ষেত্রে কত, 4s ইলেকট্রন বেরোলে তোমার কত +2, এর 3G থেকে ফুলফিল আছে, কোনো ইলেকট্রন নির্গত হয় না, অর্থাৎ শুধুমাত্র +2 জ্বালন অবস্থা দেখায়। তাহলে এখানে দেখো কপারেরও 3D ফুলফিল ছিল, কিন্তু আরও একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়েছে, কারণ এর ক্ষেত্রে তোমার কি আছে, পরমাণু ক্রমাঙ্ক জিঙ্ক অপেক্ষা তোমার 1 কম,
ফলে ইলেকট্রন প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল জিঙ্ক অপেক্ষা কম হয়, সেই জন্য ডি থেকে আরও একটা ইলেকট্রন বেরোয়। তাহলে দেখো এদের জারণ অবস্থা কি হচ্ছে, আমরা যদি এটা কি করেছি 3G সারি, 3G সারির ক্ষেত্রে দেখি তাহলে জারণ অবস্থা কি হচ্ছে, প্রথম থেকে জারণ অবস্থা বাড়ছে, Mn এর ক্ষেত্রে সর্বাধিক হচ্ছে, তারপরে তোমার কি হচ্ছে জারণ অবস্থা কমছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো পর্যায়ে 3D সারির পর্যায়ে কি হয়, জেড বৃদ্ধির সঙ্গে অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে অক্সিডেশন স্টেট বা বলতে পারি অক্সিডেশন স্টেট ভিন্ন জারণ অবস্থার সংখ্যা, ভিন্ন জারণ অবস্থার সংখ্যা কি হয়, প্রথমে বৃদ্ধি পায়, তারপর হ্রাস পেতে থাকে, হয়েছে, তারপর হ্রাস পেতে থাকে। এইটা আসছি দেখো এদের জারণ অবস্থা দেখে প্রথম কনক্লুশন। তাহলে এখান থেকে আমরা এই যে জারণ অবস্থাগুলো দেখলাম, এদের ক্ষেত্রে এই জারণ অবস্থাগুলো থেকে আমরা কতগুলো কনক্লুশন আসব। তাহলে প্রথম কনক্লুশনটাই আমরা কি দেখতে পেলাম, যে এদের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে জারণ স্তর প্রদর্শন করার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, তারপরে হ্রাস পাচ্ছে। কারণ কি, কারণ আমরা বলেছি যে সবার ক্ষেত্রেই দেখো কমন জারণ অবস্থা হচ্ছে কত +2, কিন্তু ব্যতিক্রম হচ্ছে স্ক্যান্ডিয়াম, কারণ ক্যান্ডিয়াম +2 অবস্থায় থাকে না, বাকি সবারই +2। এইটা এবার দেখো +2 কারণ কি হচ্ছে, এদের এন এসে দুটো ইলেকট্রন থাকে, এর পরে অংশগ্রহণ করে কোথায় ডি এর কোন ইলেকট্রন অংশগ্রহণ করে, বিজোড় ইলেকট্রন। তাহলে প্রথম থেকে দেখো বিজোড় ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, ফলে জারণ স্তর প্রদর্শন করার সংখ্যা বাড়ছে। তারপরে যখন ইলেকট্রনগুলো তোমার কি হচ্ছে দেখো, আয়রন থেকে যখন ডি ইলেকট্রন পেয়ার আপ হতে থাকলো, অর্থাৎ ইলেকট্রনগুলো জোটবদ্ধ হতে থাকলো, তাহলে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা কমতে থাকছে, ফলে জারণ স্তর আস্তে আস্তে তোমার কি হচ্ছে কমতে থাকছে। এটা হলাম আমরা তোমার কি আছে দ্যাট ইজ ফার্স্ট কনক্লুশন, হয়েছে, ঠিক আছে। তাহলে এবার এখানে দেখো তোমাদের আরেকটা জিনিস বলেছি, এগুলো কিন্তু একটু মনে রাখবে। এই যে জারণ অবস্থাগুলো দেখাচ্ছে, এদের মধ্যে কোন মৌলের কোনটা সুস্থিত, অধিক সুস্থিত জারণ অবস্থা বলে যাওয়া হয়েছে, সেগুলোকেও একটু খেয়াল। পরেরটা দেখো কনক্লুশনে আমরা কি আসতে পারি, তোমার স্ক্যান্ডিয়ামের পরে সেকেন্ডে স্ক্যান্ডিয়ামের পরে তোমার কি হচ্ছে +2 জারণ অবস্থার স্থায়িত্ব বৃদ্ধি পায়, +2 জারণ অবস্থার স্থায়িত্ব বৃদ্ধি পায়। এই কারণে দেখো এখানে আমরা বলতে পারি +2 জারণ অবস্থার স্থায়িত্ব স্ক্যান্ডিয়ামের পর থেকে তোমার এই যে 3G বা বলতে পারি N-1G সাধারণভাবে বা 3G এর কি হয়, এর স্থায়িত্ব বাড়ে। কারণ দেখো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ডি অবশ্যই অংশগ্রহণ করছে, তারপরেরগুলোতে ডি অংশগ্রহণ কোনো ক্ষেত্রে করছে, কোনো ক্ষেত্রে করছে না, এই রকম জারণ অবস্থা। কারণ সবারই এসের জন্য +2 আমরা পাচ্ছি, তারপরে ডি অংশগ্রহণ করার জন্য অন্য পাচ্ছি, তাহলে +2 সুস্থিত জারণ অবস্থা, সেই জন্য সব ক্ষেত্রে ডি অংশগ্রহণ করেনি, অর্থাৎ ডি এর স্থায়িত্ব তোমার কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হলো সেকেন্ড। এরপরে আসি দেখো, যদি আমরা দেখি মৌলগুলোর ক্ষেত্রে 3 নম্বর কনক্লুশনের ক্ষেত্রে দেখো কি বলতে পারি, যে এদের ক্ষেত্রে যে জারণ অবস্থাগুলো দেখাচ্ছে কোথায়, +1 +2 +3 +4 +5 +6 এবং
+7 পর্যন্ত আমরা জারণ অবস্থা দেখিয়েছি। এদের মধ্যে দেখো এইটা +1 +2 কী জন্য? NS ইলেকট্রন এর জন্য, অর্থাৎ এস বহিস্থ কক্ষের এস ইলেকট্রন অংশগ্রহণ করার জন্য এদের +1 +2 হয়। আর এইগুলো দেখো +3 থেকে +4 এটা কি N-1 ডি ইলেকট্রন অংশগ্রহণ করার জন্য। তাহলে যাদের ডি অংশগ্রহণ করবে না তাদের ক্ষেত্রে শুধুমাত্র +1 বা +2 দেখতে পারি, যাদের ডি অংশগ্রহণ করবে তাদের এইগুলো দেখব। থার্ড কনক্লুশন। ফোর্থ কনক্লুশন দেখো, বলছে এদের ক্ষেত্রে দেখো এই 1 জারণ অবস্থাটা খুব কম দেখা যায়, একমাত্র কপারের ক্ষেত্রে ক্রোমিয়াম দেখাতে পারে কিন্তু খুব আনস্টেবল, সেই জন্য ও সচরাচর হয় না। কপারের ক্ষেত্রেই একমাত্র পাই, কিন্তু তাও খুব সুস্থিত না, জলীয় দ্রবণে সুস্থিত। সেই জন্য এদের ক্ষেত্রে বেশিরভাগ যে জারণ অবস্থা +2 বা +3 নিম্ন যে জারণ অবস্থা এইগুলো, এই জারণ অবস্থায় যে যৌগগুলো গঠন করে সেই যৌগগুলো তোমার কি হচ্ছে, দ্যাট ইজ আয়নি, এই আয়নীয়। নিম্ন জারণ অবস্থায় যে যৌগগুলো গঠন করে সেই যৌগগুলো তোমার কি হবে, আয়নীয় যৌগ। এবং উচ্চ জারণ অবস্থায় অর্থাৎ তোমার কি হচ্ছে +4 +5 +6 বা +7, এই যে উচ্চ জারণ অবস্থা, উচ্চ জারণ অবস্থা, এইখানে যে যৌগগুলো হবে এই যৌগগুলো কি হয়ে যাবে, এরা হবে সমযোজী যৌগ উচ্চ জারণ অবস্থায়। এই সমযোজী যৌগগুলো অধিকাংশই যুক্ত থাকবে তোমার কি আছে, অক্সিজেন বা ফ্লুরিনের সঙ্গে, হয়েছে। অর্থাৎ উচ্চ জারণ অবস্থা তাহলে কি দেখলাম, নিম্ন জারণ অবস্থাগুলো হবে আয়নীয় যৌগ, উচ্চ জারণ অবস্থাগুলো হবে সমযোজী যৌগ, এবং সমযোজী যৌগগুলো হবে তোমার কি আছে, ফ্লোরিন বা অক্সিজেনের সঙ্গে। যেমন একটা উদাহরণ তোমরা দেখো, পারম্যাঙ্গানেট আয়ন MnO4-, এখানে Mn এর কত, +7 জারণ অবস্থা। কেন এইগুলো? কারণ অক্সিজেন এবং ফ্লোরিন তীব্র তড়িৎ ঋণাত্মক, এদের জারণ ধর্ম খুব বেশি, ফলে এরা সহজেই মৌলগুলোকে তোমার কি হয়, উচ্চ জারণ অবস্থায় নিয়ে যেতে পারে। কিন্তু অন্য মৌলগুলোর ক্ষেত্রে জারণ ধর্ম এত তীব্র নয়, ফলে এরা উচ্চ জারণ অবস্থায় অন্য মৌলগুলো স্থায়ী যৌগ গঠন করতে পারে না। এখান থেকে দেখো আরেকটা কনক্লুশন করতে পারি, এরা যেমন উচ্চ জারণ অবস্থা দেখায় তেমন নিম্ন জারণ অবস্থারও আমরা যৌগ পাই। আচ্ছা, এটা ফোর্থ, এটা হচ্ছে তোমার 5। নিম্ন জারণ অবস্থার যৌগ আমরা পাই নিম্ন জারণ অবস্থায় সাধারণত আমরা এখন পর্যন্ত দেখলাম নিম্ন জারণ অবস্থা +1, যেটা মোটামুটি স্থায়ী কপারের ক্ষেত্রে। এছাড়াও দেখো শূন্য দেখা যায়, যেমন NiCO4, বা তোমার কি আছে FeCO5, নিকেল টেট্রাকার্বনিল বা আয়রন পেন্টাকার্বনিল ইত্যাদি। এইগুলো দেখো, এইগুলো হচ্ছে জটিল যৌগ। তোমাদের যখন জটিল যৌগ আসবো বলবো, এইগুলোর হচ্ছে এরা বিশেষ ধরনের, এই কার্বন মনোক্সাইডের বিশেষ একটা প্রপার্টি আছে। এ কি করে, এরা ইলেকট্রন জোড় কার্বন মনোক্সাইড দান করতে পারে আবার গ্রহণ করতে পারে। এই জাতীয় যাদের প্রপার্টিগুলো আছে তাদের সঙ্গে এরকম যুক্ত হয়ে এই জিরো অক্সিডেশন স্টেটের যৌগ গঠন করবে। পরেরটাই আসছি দেখো 6। এদের বলছে কোনো একটা জারণ অবস্থা, ধরো +N জারণ অবস্থা স্থায়ী হবে কখন, কার ওপর নির্ভর করে স্থায়ী হবে, সেটা নির্ভর করে কার ওপর, 1 নম্বর কোন এলিমেন্ট বা মৌলের
সঙ্গে যুক্ত হয়, এইটার উপর, অর্থাৎ কোন মৌলের সঙ্গে যুক্ত হয়। যদি উচ্চতম জ্বালন অবস্থায় থাকে তাহলে দেখো তোমার কি বলেছি আগেই, অক্সিজেন বা ফ্লোরিন এই রকম কোনো তীব্র জ্বালনধর্মী মৌলের সঙ্গে যুক্ত থাকতে হবে। অপেক্ষাকৃত কম জ্বালনধর্মী মৌলের সঙ্গে যুক্ত থেকে উচ্চ জ্বালন অবস্থা গঠন করতে পারবে না। দ্বিতীয় দেখো যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার কি হচ্ছে, আচ্ছা এটা এ বি। দ্বিতীয় হচ্ছে এদের অর্থাৎ E0 অফ M n+/m, অর্থাৎ তোমার কি হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভবের, প্রমাণ বা না বলেও শুধু বলতে পারি তড়িৎদ্বার বিভবের মানের উপর, তড়িৎদ্বার বিভবের মানের উপরে। তোমরা এই তড়িৎদ্বার বিভব অর্থাৎ E0 মান এইটা তোমরা খুব ভালো করে দেখো, তড়িৎ রসায়নে পড়ে এসছো। E0 মান E0 Mn+m, এর মানটা তোমরা তড়িৎ রসায়নে ভালো করে পড়ে এসছো এবং সেখানে দেখো এর উপর নির্ভর করে মৌলগুলোকে সক্রিয়তার শ্রেণীতে সাজিয়েছিলে, যেটাকে আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী পড়ে এসেছিলাম। এর মান থেকে আমরা কি বলতে পারি যে এর মান যদি তোমার কি হচ্ছে, এর মান 1 নম্বরে এর মান যদি তোমার কি হয় বেশি হয়, এর মান বেশি হলে বা বলতে পারি বেশি হলে মানে কি হচ্ছে, এর মান দু রকমের হয়, ধনাত্মক এবং ঋণাত্মক। বেশিটা কীরকম হতে পারে দু রকম, অর্থাৎ তোমার কি আছে অধিক পজিটিভ অথবা লেস বা কম নেগেটিভ। কম বেশি হয় বলেছি না, আচ্ছা বেশি হয় মানে অধিক পজিটিভ, হ্যাঁ ঠিক আছে, অধিক পজিটিভ অথবা লেস নেগেটিভ, নট মোর নেগেটিভ। মোর নেগেটিভ হলে তাহলে কম হচ্ছে। আচ্ছা কেসটা দুটো বলে দিই, এইটা যদি হয়, আরেকটা কেস কি হতে পারে বি দিলাম, যদি তোমার কি আছে E0 মান কম হয়। কম হয়টা কি হচ্ছে, কিভাবে কম হবে, তাহলে ঠিক এর উল্টোটা হয় তোমার কি আছে কম পজিটিভ অথবা তোমার কি আছে বেশি নেগেটিভ। এইটা যদি দেখো বুঝতে অসুবিধে হয় তাহলে আরেকবার বলছি, ধরো বেশি হচ্ছে, তড়িৎদ্বার বিভবটা বা তড়িৎ রাসায়নিক শ্রেণীটা তোমাদের মনে আছে, হাইড্রোজেন 0, তার উপরেরগুলো ছিল ঋণাত্মক, সবার উপর থেকে আস্তে আস্তে যত নামছে ঋণাত্মক মানটা তোমার কি হচ্ছে কমতে থাকছে, তাহলে কি হচ্ছে কম ঋণাত্মক, তার মানে মান কি হচ্ছে বেশি। বা যত নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছি হাইড্রোজেনের পর থেকে ধনাত্মক এবং ধনাত্মক মান বাড়তে থাকছে, তাহলে ধনাত্মক মান বাড়ছে মানে কি অধিক ধনাত্মক, তার মানে মান বেশি। হয় কম ঋণাত্মক অথবা তোমার কি আছে অধিক ধনাত্মক, তাহলে মানটা বেশি হবে। এই মান যদি বেশি হয় তাহলে এদের ক্ষেত্রে কীরূপ আচরণ করে, এদের বিজারিত হওয়ার প্রবণতা বেশি, বিজারিত হওয়ার প্রবণতা বেশি। তাহলে বিজারিত হওয়ার প্রবণতা বেশি থাকলে তোমার এই জ্বালন অবস্থা সুস্থিত হবে না। অপেক্ষাকৃত দেখো মান যদি কম হয়, মান যদি কম হয় অর্থাৎ কম পজিটিভ বা তোমার কি আছে বেশি নেগেটিভ, মান যদি কম হয় তাহলে তোমার কি হচ্ছে দেখিস জারিত হওয়ার প্রবণতা বেশি, জারিত হওয়ার প্রবণতা বেশি। তার মানে তোমার কি হচ্ছে N+ অর্থাৎ +N জারণ অবস্থা সুস্থিত হবে। এইটাকে যদি এত বুঝতে অসুবিধা হয়, যদিও এইটা নিয়ে আমরা এর পরে আরও একবার আলোচনা করব, এইখানে শুধু তোমরা ছোট করে মনে রাখতে পারো যে তোমার কি হচ্ছে E0 মান, অর্থাৎ তোমার কি আছে E0 মান কম হলে, তাহলে কম হলেই তোমার কি হবে ওই জ্বালন অবস্থায়,
অর্থাৎ জারণ অবস্থা সুস্থিত হবে। হয়েছে? যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে, E0 অফ কপার প্লাস বাই কপার এর মানটা কত? +0.52 ভোল্ট। আর E0 অফ কপার 2 প্লাস বাই কপার এর মানটা কত হচ্ছে? +0.34 ভোল্ট। তাহলে কোন মানটা কম? এই মানটা কম। তাহলে এই মানটা কম হওয়ার জন্য তোমার কি হবে? কপারের এই জারণ অবস্থা অর্থাৎ তোমার কি আছে? +2 জারণ অবস্থা অধিক সুস্থিত হবে। হয়েছে? এই E0 মান থেকে জারণ অবস্থার সুস্থিত আমরা পরে আরও ব্যাখ্যা করব। তাহলে এখানে দেখো আমরা মোটামুটি জারণ অবস্থাগুলো কি হয় দেখলাম, এবং তোমার কি হচ্ছে, কেন জারণ অবস্থাগুলো হয় সেই সম্পর্কে বিস্তারিত তোমাদের আলোচনা করা হলো।